আমরা তো অসুস্থ হলে ওষুধ কিনি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে ওষুধের দাম এটা ঠিক হয় কিভাবে? আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশের ওষুধ মূল্য নির্ধারণের পুরো প্রক্রিয়াটাই সহজ করে বোঝার চেষ্টা করব। মানে দামটা ঠিক করে কে? ওষুধ কোম্পানিগুলো নিজে নিজে, নাকি সরকার কিছু বলে দেয়? চলেন এই পুরো ব্যাপারটার গভীরে গিয়েই আজ উত্তরটা খোঁজা যাক। আচ্ছা, পুরো ব্যাপারটা যাতে সহজে বোঝা যায় সেজন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ওষুধের দাম কেন এত জরুরি। এরপর নতুন সিস্টেমটা কি, কিভাবে বিভিন্ন ধরনের ওষুধের দাম ঠিক করা হয়, আর সবশেষে এই ব্যবস্থার ভবিষ্যৎই বাকি। তো আমাদের তালিকার প্রথম পয়েন্ট, ওষুধের দাম আখির এতটা গুরুত্বপূর্ণ কেন? এর উত্তরটা কিন্তু খুবই সোজা, কারণ এটা সরাসরি আমাদের সবার স্বাস্থ্যসেবার খরচের সাথে জড়িয়ে আছে। দেখুন, দেশে কিন্তু চিকিৎসার খরচ দিন দিন বেড়েই চলেছে, আর এর একটা বিশাল অংশ মানে বেশিরভাগটাই সাধারণ মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়। এই বিশাল খরচের বোঝা কমাতেই একটা সরকারি নীতির দরকার হয়ে পড়ে, যাতে সবার জন্য প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য হয়। তো এই সমস্যার একটা সমাধানের জন্য বাংলাদেশ সরকার একটা একেবারে সুনির্দিষ্ট কাঠামো তৈরি করেছে। এটা ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ নামে পরিচিত, আর এটা বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে। এখানে যে সরকারি গেজেটের ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু শুধু একটা কাগজ বা নোটিশ না, এটা আসলে একটা খুবই শক্তিশালী আইনগত কাঠামো। দেশের প্রত্যেকটা ওষুধ কোম্পানিকে এটা মেনে চলতেই হবে। তাহলে এই নতুন সিস্টেমটার মূল লক্ষ্যগুলো কি কি? ১ নম্বর হল পুরো প্রক্রিয়াটাকে একদম স্বচ্ছ বা ট্রান্সপ্যারেন্ট করে ফেলা। ২ জীবন বাঁচানোর জন্য জরুরি ওষুধগুলো যাতে সবসময় পাওয়া যায় তা নিশ্চিত করা। আর সবশেষে একটা ভারসাম্য তৈরি করা, যেখানে রোগীরা সাশ্রয়ী দামে ওষুধ পাবে, আবার উৎপাদকরাও তাদের ন্যায্য লাভ থেকে বঞ্চিত হবে না। চলুন এবার একটু ভেতরে ঢোকা যাক, দেখি সবচেয়ে জরুরি যে ওষুধগুলো সেগুলোর দাম কিভাবে ঠিক করা হয়। সরকার এটার জন্য কস্ট প্লাস নামে একটা মডেল ব্যবহার করে। এই মডেলটা বুঝতে হলে আমাদের প্রথমে মার্কআপ শব্দটা বুঝতে হবে। খুব সহজ করে বললে, মার্কআপ হল ওষুধের উৎপাদন খরচের উপর সরকারে ঠিক করে দেয়া একটা লাভের হার। এটার কারণেই ওষুধের দাম যেন তেনভাবে বেড়ে যেতে পারে না। এই যে দেখুন, স্লাইডে পুরো প্রক্রিয়াটা খুব সহজ করে দেখানো আছে। প্রথমে কাঁচামাল আর প্রাইমারি প্যাকেজিংয়ের খরচ হিসাব করা হয়। এরপর সেটার উপর সরকার নির্ধারিত মার্কআপ মানে লাভ যোগ করা হয়, আর একদম শেষে বাকি প্যাকেজিং খরচ যোগ করে ওষুধের সর্বোচ্চ খুচরা দামটা ঠিক করে দেওয়া হয়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, ওষুধের ধরনের ওপর ভিত্তি করে মার্কআপের হারও কিন্তু আলাদা। যেমন ধরুন, ১০০ টাকার কাঁচামালের খরচের উপর একটা সাধারণ ওরাল অ্যান্টিবায়োটিকের জন্য মার্কআপ 2.30, কিন্তু একটা স্টেরাইল প্রিপারেশন যেটা বানানো আরও জটিল সেটার জন্য মার্কআপ 3.40। এর মাধ্যমে জরুরি ওষুধ উৎপাদনে উৎসাহ দেওয়া হয়। আচ্ছা, তাহলে জরুরি ওষুধগুলোর ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু যে ওষুধগুলো এই তালিকার বাইরে বা ধরুন বাজারে একদম নতুন এসছে, সেগুলোর দাম কিভাবে ঠিক হবে? এজন্যই আছে আরেকটা মডেল, যেটাকে বলা হয় রেফারেন্স প্রাইসিং। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দুটো পরিস্থিতিকে পাশাপাশি দেখাচ্ছে। যদি কোনো ওষুধের 7টার বেশি কোম্পানি আমাদের দেশেই থাকে, তখন তাদের নিজেদের মধ্যেকার গড় দামকে ভিত্তি ধরা হয়। আর যদি কোম্পানি কম থাকে, তাহলে দেশের দামের সাথে সাথে আন্তর্জাতিক বাজারের দামও দেখা হয়, এবং দুটোর মধ্যে যেটা কম সেটাকে মানদণ্ড ধরা হয়। এর মূল উদ্দেশ্য হল বাজারে একটা সুস্থ প্রতিযোগিতা রাখা। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো নতুন কিছু তৈরিকে উৎসাহ দেওয়া। বাজারে নতুন জেনেরিক বা পেটেন্টবিহীন ওষুধ আনার জন্য কোম্পানিগুলোকে ৩৩% পর্যন্ত বাড়তি মার্কআপের সুযোগ দেওয়া হয়েছে। শুধু দাম ঠিক করলেই তো হবে না, তাই না? ওষুধটা যে বাজারে পাওয়া যাবে সেটাও তো দেখতে হবে। এই নীতিমালায় এর জন্য কিছু নিয়ম রাখা হয়েছে। 25%, এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর মানেটা কি? এর মানে হল প্রত্যেকটা ওষুধ কোম্পানিকে এটা নিশ্চিত করতে হবে যে তাদের মোট যা বিক্রি হচ্ছে তার অন্তত 25% যেন অত্যাবশ্যকীয় ওষুধ হয়। এই নিয়মটার কারণে কোম্পানিগুলো শুধু বেশি লাভের ওষুধ বানাতে পারবে না, তাদের জীবন রক্ষাকারী ওষুধও বানাতে হবে। ফলে বাজারে এগুলোর সরবরাহ নিশ্চিত থাকবে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এবার দেখি এই পুরো সিস্টেমটার ভবিষ্যৎ পরিকল্পনা কি। ভবিষ্যতে এই সিস্টেমটাকে আরও ভালো করার জন্য দুটো বড় পরিকল্পনা আছে। প্রথমটা হলো রিগ্রেসিভ মার্কআপ। ব্যাপারটা কি? সোজা কথায়, যে ওষুধের দাম যত বেশি সেটার ওপর লাভের হার হবে তত কম। এতে দামি ওষুধের দাম নিয়ন্ত্রণে থাকবে।
আর লম্বা সময়ের জন্য পরিকল্পনা হল পুরো বিষয়টা দেখার জন্য একটা সম্পূর্ণ স্বাধীন কর্তৃপক্ষ তৈরি করা। সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত নিয়ম, এত সুন্দর একটা কাঠামো, এটা কি আসলেই দেশের সব মানুষের কাছে সাশ্রয়ী দামে ভালো মানের ওষুধ আর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।